তাহলে আমরা আমাদের লাস্ট ক্লাস অবধি প্রাশ্যের যে আনুভূমিক ভাবে নিশ্চিত প্রাশ্য শেষ করলাম। আজকে থেকে আমরা তার নতুন পার্ট শুরু করব, তা হচ্ছে কৌণিক গতি। আমাদের প্রাশটা শেষ হয়ে গেছে, হ্যাঁ, এই অধ্যায়ের লাস্ট পার্ট তথা কৌণিক গতি নিয়ে কথা বলবো। সো এর মধ্যে তিনটা পার্ট আসবে, মেইনলি চারটা পার্ট আসবে। একটা হচ্ছে কৌণিক সরণ, কৌণিক বেগ, কৌণিক ত্বরণ, আর একটা কি ওটাকে বলা হয় কি কেন্দ্রমুখী ত্বরণ। ওই চারটা পার্ট আসবে। যাই হোক, আমরা শুরু করি কৌণিক সরণ দিয়ে, যাকে আমরা রিপ্রেজেন্ট করব থিটা দ্বারা। আর কৌণিক বেগ এটাকে আমরা লিখবো ওমেগা দ্বারা। এই প্রতীকটাকে বলা হয় ওমেগা। হ্যাঁ, এই বাংলা লিখে দিই আমি, তা হচ্ছে ওমেগা। যাই হোক, কৌণিক সরণ কাকে বলে একটু বলি। আর কৌণিক গতি তো বুঝতেই পারছো, একটা বস্তু বাঁকা পথে ঘুরলে, অর্থাৎ বৃত্তাকার পথে ঘুরতেছে, এই গতিটাকে বলা হবে কৌণিক গতি। কোন একটা বস্তু বৃত্তাকার পথে যদি ঘুরে, কোন একটা পয়েন্টকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ঘুরলে ওই বস্তুর গতিকে বলা হয় কৌণিক গতি। এখন ধরলাম বস্তুটা অ্যান্টিক্লক ঘুরতেছে এবং সে স্টার্ট করলো এই পয়েন্ট থেকে। বস্তুটা এই বৃত্তের পরিধি বরাবর স্টার্ট করলো এই পয়েন্ট থেকে এবং ঘুরতে ঘুরতে ধরলো সে বি পয়েন্টে চলে আসলো। আচ্ছা, তাহলে আমাদের কৌণিক সরণ কোনটা? ঠিক আছে, সংখ্যাটা এমন ছিল, বৃত্তাকার পথে ঘূর্ণায়মান কোন বস্তু কণার আদি অবস্থান এবং শেষ অবস্থান, ও শেষ অবস্থান বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে ওই কোণটাকে বলা হয়ে থাকে, কৌণিক সরণ। আই রিপিট, কি বললাম দেখো, বৃত্তাকার পথে ঘূর্ণায়মান কোন বস্তু কণার আদি অবস্থান ও শেষ অবস্থান বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে ওই কোণটাকে বলা হয়ে থাকে কৌণিক সরণ। আচ্ছা, যেন আমরা দূরত্বকে মাপি কি হিসেবে, যে রৈখিক সরণ, তাই না, যেটা আমাদের রৈখিক সরণ তাকে আমরা মাপি দূরত্ব হিসেবে বা মিটার এককে, ঠিক তেমনি আমরা কৌণিক সরণকে মাপবো হচ্ছে কোণ এককে, মানে কোণ দ্বারা। আর কোণের একক কি? কোণের এসআই একক কি হয় আমরা সবাই জানি, তা হচ্ছে রেডিয়ান। কোণের এসআই একক হচ্ছে রেডিয়ান। তাহলে এটা হচ্ছে কৌণিক সরণ, আর এর একক কি হবে? কৌণিক সরণের একক হবে রেডিয়ান। আমাদের এটা অবশ্যই জানা উচিত যে পাই রেডিয়ান হচ্ছে 180 ডিগ্রি। রেডিয়ানকে আমরা সি দ্বারা লিখি আর ডিগ্রিকে আমরা ও দ্বারা লিখি, তাই না? পাই রেডিয়ান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে বলো তো 1 রেডিয়ান কত হবে? 1 রেডিয়ান হবে 180 ডিগ্রি, মানে 180 বাই পাই ডিগ্রি, 180 বাই পাই ডিগ্রি। এখান থেকে যদি ভাগ করেন, ভাগটা দেখবেন মানটা মোটামুটি কত দেখি তোমরা একটু বের করে দিচ্ছি। 180 কে আমরা ভাগ করি, 180 কে আমরা ভাগ করব 3.1416 দ্বারা। এটা ভাগ করলে দেখবা মানটা আসছে অলমোস্ট 57.3 ডিগ্রি। এটা করলে আসবে 57.3 ডিগ্রি মতো। তাহলে 1 রেডিয়ান হচ্ছে 57.3 ডিগ্রি প্রায়। তো তোমাদের কৌণিক সরণ নিয়ে খুব বেশি পড়তে হবে না, এইটুকু পড়ালেই মোটামুটি হয়ে যাবে। তারপর আসবে সবচাইতে ইম্পর্টেন্ট পার্ট, তা হচ্ছে কৌণিক বেগ, যাকে আমরা লিখি ওমেগা দ্বারা। এটা হচ্ছে কৌণিক গতির মধ্যে একদম মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এর ইউজ তোমরা শুধু এই অধ্যায় না, এই অধ্যায়ে পাবা, এর পরবর্তী অধ্যায়ে পাবা, অধ্যায় 8, 9 চারটা অধ্যায় পাচ্ছ ফার্স্ট পেপারের মধ্যে। সেকেন্ড পার্টের মধ্যেও আরো একটা অধ্যায় পাবা। দ্যাটস ওয়াই এটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, এই ওমেগা টার্মটুকু। ঠিক আছে, তাহলে আমি এই কৌণিক সরণের পার্টটা মুছে দিই। এবার দেখো, যদি আমরা একটু মনে করে দেখি, আমরা আমাদের ফার্স্ট ক্লাসে পড়েছিলাম যে রৈখিক বেগ, তাই না? আমরা আমাদের ফার্স্ট ক্লাসে রৈখিক বেগ নিয়ে পড়লাম। সংজ্ঞা কি ছিল? রৈখিক বেগ এমন ছিল, সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে, টাইম এর ডিসটেন্স ব্যবধানটা, হ্যাঁ, টাইম এর ব্যবধান যদি শূন্যের কাছাকাছি হয়, এটাকে লিখতে হবে লিমিট, তখন কোন বস্তুর রৈখিক সরণের পরিবর্তনের হার, এটা কি বলা হয়ে থাকে রৈখিক বেগ। অনুরূপ ভাবে যদি বলা হয়, তো খেয়াল করো কৌণিক বেগ কত, এটা কত হবে দেখো তো, কৌণিক বেগ ওমেগা হবে, সেম কথা, সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে কোন বস্তুর কৌণিক সরণের পরিবর্তনের হার, তাই না? উপরেরটাকে আমরা সংক্ষেপে এভাবে লিখতাম না, ds/dt। অনুরূপ ভাবে আমরা এটাকেও সংক্ষেপে এমন লিখতে পারবো, dθ/dt। তাহলে আমি এবার এখান থেকে শুরু করি যে আমাদের ওমেগা হচ্ছে কি, সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে কোন বস্তুর কৌণিক সরণের পরিবর্তনের হার।
কোন বস্তুর কৌণিক সরণের পরিবর্তনের হারকে বলা হয়ে থাকে তার ওমেগা বা কৌণিক বেগ। এখন উপরে কি আছে দেখো তো, একটা কোণ না, উপরে আছে একটা কোণ আর নিচে কি আছে সময়, তার মানে কোণ বাই সময় হচ্ছে আমার ওমেগা। এখান থেকে আমরা আরো কিছু ফর্মুলাকে ডিরাইভ করি। ওকে, দেখি আমরা মনে করলে একটা বস্তু ঘুরতেছে বৃত্তাকার পথে, সে এ থেকে শুরু করে, যে এ পয়েন্ট থেকে শুরু করে সে পুরো এক চক্কর দিয়ে সে আবার এ পয়েন্টে আসলো। তাহলে বলতো এই বস্তুটা কতটুকু কোণ করলো, এই বস্তু কতটুকু কোণ করলো, পরিধি সমান কি, সে 2 পাই কোণ করলো না, বা 360 ডিগ্রি। তাহলে কোণ হলো 2 পাই। আর খেয়াল করো তুমি, সে ঘুরে আসছে আগের পয়েন্টে, এটা কি বলা হয় পর্যায়কাল। যে পয়েন্ট থেকে যাত্রা শুরু করছে ঘুরে ফিরে সেই পয়েন্টে চলে আসছে, তো এটা তার পর্যায়কাল। তো কি দ্বারা ভাগ করলাম, দ্যাট মিন্স ওমেগা হচ্ছে 2 পাই বাই পর্যায়কাল। আমরা এটা পেয়ে গেলাম। আমরা অবশ্যই জানি যে 1 বাই পর্যায়কাল এটা কি বলা হয়ে থাকে কি কম্পাঙ্ক, তার মানে এটা হয়ে যাবে 2 বাই f। লাস্ট ফর্মুলা, ধরি একটা বস্তু এই থেকে যাত্রা শুরু করে ঘুরতেছে, সে ঘুরতে ঘুরতে ধরলাম সেই স্মল টি সময়ে, ধরি সেই স্মল টি সময়ে n বার ঘুরে, n বার ঘুরে, হ্যাঁ ধরলাম বস্তুটা স্মল টি সময়ে n বার ঘুরে। খেয়াল করো তাহলে কোণ কত হবে, তাহলে এই দেখো উপরে তো কোণ থাকে তাই না, যদি বস্তুটা একবার ঘুরে, একবার ঘুরলে কোণ হয় 2 পাই, যদি n বার ঘুরে কোণ কত হবে 2n পাই। একবার ঘুরলে কোণ হয়, দেখো একবার ঘুরলে কোণ হবে 2 পাই, n বার ঘুরলে 2n পাই, আর সময় কতক্ষণ লাগছিল t সময়। তাহলে এই হচ্ছে তোমার ফর্মুলা। এখন তুমি এটাকে একবারে মার্ক করে ফেলো। এই 5টা ফর্মুলা আমাদের পারতে হবে। কি বললাম, এই 5টাই পারতে হবে, কারণ অনেক সময় কি হয় এমসিকিউ সূত্র চলে আসে। তাই আই রিপিট, এই 5টা কি পারতে হবে, একদম ভালো করে বুঝতেও হবে এগুলা কেন হচ্ছে, কিভাবে কাজ করতেছে। তাহলে আমরা দেখি আবার, ওমেগা হচ্ছে ডি থিটা বাই ডিটি। এটা যদি পড়া হয় এরকম হবে, সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে কৌণিক সরণের পরিবর্তনের হারকে বলা হয় কৌণিক বেগ। এটাই হচ্ছে কোণ বাই সময়, উপরে কোণ নিচে সময়। এরপর কি আছে 2 পাই বাই টি, অর্থাৎ 2 পাই বাই পর্যায়কাল, 1 বাই পর্যায়কাল হচ্ছে কম্পাঙ্কের সমান। লাস্টে যদি n বার ঘুরে স্মল টি সময়, তাহলে 2 পাই n বাই টি। তোমাকে মোটামুটি এতটুকু জানতে হবে। এখন আমরা এখান থেকে পেয়ে ফেলবো ওমেগার একক কি, ওমেগার মাত্রা কি। ঠিক আছে, খেয়াল করি আমরা, দেখো ওমেগার একক যদি বলি, ওমেগা এর একক দেখবো আমরা, মাত্রাও দেখবো, হ্যাঁ একক এবং মাত্রা। ওমেগা মাত্রা কত হবে, কোণের মাত্রা হবে সময়ের মাত্রা না, আর কোণের সরি একক আছে, হ্যাঁ ওমেগার একক কি হবে, কোণের একক বাই সময়ের একক। কোণের একক কি ছিল রেডিয়ান, সময়ের একক সেকেন্ড, তার মানে রেডিয়ান ভাগ সেকেন্ড, অর্থাৎ রেডিয়ান পার সেকেন্ড বা রেডিয়ান সেকেন্ড ইনভার্স। মাত্রা, মাত্রাকে আমরা জানি থার্ড ব্র্যাকেটে লিখতে হয়, এটা কত হবে কোণের মাত্রা, এই কোণের মাত্রা ডিভাইডেড বাই, কোণটা বাংলা লিখি, হ্যাঁ কোণের মাত্রা ডিভাইডেড বাই সময়ের মাত্রা, তাই না, ডিভাইডেড বাই সময়ের মাত্রা। আমাকে আপনাকে বলতে পারবেন কোণের মাত্রা কি হয়? হয়তো অনেকেই বলতে পারবে না। কোণের মাত্রা হয় আসলে 1। কোণের মাত্রা কি হয় 1 হয়। কেন 1 হয় একটু বলে ফেলি। দেখো আমরা ছোটবেলা পড়ে আসছি 9 এ AC = R, তাই না, যে চাপ ইকুয়াল টু হয় ব্যাসার্ধ ইনটু কোণ। তাহলে এই থিটা কত হবে S/R না, তাহলে কোণ হচ্ছে চাপ বাই ব্যাসার্ধ, দৈর্ঘ্য বাই দৈর্ঘ্য। একক মানে মাত্রাগুলো কাটা যাবে না, আসলে দৈর্ঘ্য ভাগ দৈর্ঘ্য কি এককটা বা মাত্রাটা কাটা যাচ্ছে। দ্যাটস ওয়াই কি হচ্ছে জানো, দ্যাটস ওয়াই এটা কোনো মাত্রাহীন। আসলে এটা কিন্তু কি, এটা কিন্তু এককহীন বলতে পারো তুমি। বাস্তবে কিন্তু এর কোনো একক না বললেও ঠিক ছিল, কিন্তু এককের অনেকগুলো নিয়ম আছে বলে কি আমরা ধরে নিই, বাট আসলে এককও নাই মাত্রাও নাই, কারণ কাটা যাচ্ছে তো। যাই হোক, তাহলে কোণের মাত্রা কি হবে 1 হবে, আর সময় মাত্রা হবে কি আমরা জানি t। দ্যাটস ওয়াই ওমেগা এর মাত্রা হয় কত t ইনভার্স। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট, এমসিকিউ এর জন্য ওমেগা এর মাত্রা হয় t ইনভার্স। তাহলে আমরা আশা করি এই পার্থক্য বুঝতে পারলাম। এখন আমরা দেখব
রৈখিক বেগ এবং এই কৌণিক বেগের মধ্যকার কোরিলেশন সম্পর্কটা কিরকম, রৈখিক বেগ এবং কৌণিক বেগের মধ্যবর্তী সম্পর্ক। তাহলে আমি এই ছোট্ট পাঠটুকু মুছে ফেলি, যারা লিখো নাই ভিডিও পজ করে লিখে নাও, মুছে দিলাম। আচ্ছা খেয়াল করি, ওই ধরলাম একটা বস্তু ঘুরতেছে বৃত্তাকার পথে, যেই বৃত্তে ব্যাসার্ধ হচ্ছে r। তাহলে যদি বস্তু এই পয়েন্ট থেকে ঘুরে আবার এই পয়েন্টে ব্যাক করে, এর থেকে ঘুরে সে এই পয়েন্টে আসে, তাহলে বলতো তার বেগ কত হতে পারে? সূত্র কি হবে? দূরত্ব বাই তার সময়। সে কতটুকু ঘুরছে, পরিধি সমান না, তাহলে 2πr। আর সময় কত? পর্যায়কাল। বুঝে গেছো? যে তুমি এমন বলতে পারতা s = vt, যেভাবে চিন্তা করো আর কি। এখন একটু দেখো তো, তোমার এই টার্মটুকু তুমি কি আগে দেখছো? 2π/t, হ্যাঁ দেখছো। কই দেখছো? এই যে মাথার উপরে 2π/t কত হয়? ওমেগা হয়। অর্থাৎ v হচ্ছে ওমেগা ইনটু r। ইহা একটা ফর্মুলা, এটা তোমাদের মাথায় রাখতে হবে। এটা কি হচ্ছে? বেগ ইকুয়াল টু কৌণিক বেগ ইনটু r। আর ইন ভেক্টর ফর্ম v ইকুয়াল টু হবে ওমেগা ক্রস r। তোমাদের এইটাও মনে রাখতে হবে, v ভেক্টর হচ্ছে ওমেগা ক্রস r। ওকে, তাহলে আমাদের এই অবধি মাথায় রাখতে হবে। এখান থেকে আমরা কয়েকটা ছোট ছোট এমসিকিউ করে ফেলি, যেমন পরীক্ষা আসতেই পারে যে ভাই বলতো ঘড়ির মিনিটের কাঁটার কৌণিক বেগ কত? বলতে কোন ফর্মুলা ফলাবো তুমি? কোশ্চেন এটা কিন্তু, একটা ঘড়ির মিনিটের কাঁটার কৌণিক বেগ কত? একটু চিন্তা করলে বুঝবা, তোমার কাছে এই ফর্মুলা ইউজ করতে হবে। তা হচ্ছে 2π/ মিনিটের কাঁটার পর্যায়কাল। এবং আমাদের মধ্যে ম্যাক্সিমামই করব কি, যেহেতু মিনিটের কাঁটা 1 মিনিট মানে 60 সেকেন্ড, আমরা করি কি 2π/60 লিখে দিই, যা একটা ভুল অ্যানসার। বলে কেন ভুল? টি কি ছিল ভাইয়া? টি ছিল কি পর্যায়কাল, তাই না? তার মানে মিনিটের কাঁটা ঘুরতে কতক্ষণ লাগে? একটু ভালো করে ঘুরে তাকাও, দেখো ঘড়িতে তাকাও, দেখো একটা মিনিটের কাঁটা সে ঘুরে আসতে কিন্তু 1 ঘন্টা লাগে। মিনিটের কাঁটাতে ঘুরতে কিন্তু 1 ঘন্টা লাগে। তার মানে এটা কত হবে? কিন্তু 60 হবে, 1 ঘন্টা বা 3600 সেকেন্ড। এটা বুঝতে হবে কিন্তু, এটা অনেকেই ভুল করে। আমি যখন ক্লাসে দিই 80% গুলো আমার ভুল করে। তারা বুঝেই না যে মিনিটের কাঁটার ক্ষেত্রে ব্যাপারটা কেন হচ্ছে আসলে। কারণ মিনিটের কাঁটা বলতে কি 1 মিনিট সে ঘুরে না, সে ঘুরতে সময় লাগে 1 ঘন্টা। যদি বলতাম ভাই আচ্ছা করো তো সেকেন্ডের কাঁটা, এবার কত হবে? 2π/ পর্যায়কাল। এখন তুমি দেখো সেকেন্ডের কাঁটার ঘুরতে সময় লাগে 1 মিনিট, তাই হবে কত? এত একক কি হবে? রেডিয়ান পার সেকেন্ড। এই ক্ষেত্রে একক কি হবে? 2π/3600 রেডিয়ান পার সেকেন্ড। তবে আমাদের স্যার আবার খুব বুদ্ধিমান, অনেক সময় এমন দেয়, বুঝছো, অপশন দিয়ে দেয় রেডিয়ান পার মিনিট। তখন দেখতে হবে কি, দেখো তো 2π/ কত মিনিট লাগে ফর মিনিটের কাঁটা ঘুরতে, কি 1 ঘন্টা বা 60 মিনিট লাগে না? তখন কি হবে? 2π/60 রেডিয়ান পার মিনিট। সো একটু মাথা খাটাবা যে কোশ্চেনে অপশন কি দেওয়া আছে। ওকে, এই যে লাস্ট ওয়ান বলতাম, একটা ভাই কাজ করতো, ঘন্টা কাটা যেতে কত হবে? এখন তো তোমরা পারবা, তাই না? কি বলবা? 2π/ ঘন্টা কাটা, তাই না? কতক্ষণ লাগে? 24 ঘন্টা। 24 ইন্টু 3600। কিন্তু ওয়েট, ঘন্টার কাঁটাটা কি ঘুরতে 24 ঘন্টা লাগে? লাগে না, 12 ঘন্টা লাগে। তাই 24 হবে না, হবে কত? 12। এত সেকেন্ড এক্সেকেন্ড না, তাহলে রেডিয়ান পার সেকেন্ড। একই কথা তুমি এটা যদি বলতে মিনিট, রেডিয়ান পার মিনিটে কত? তাহলে খেয়াল করো কত মিনিট লাগে? 12 ঘন্টা লাগে, তাই না? তাহলে 12 ঘন্টা, 1 ঘন্টা মানে 60 মিনিট, তার মানে এত রেডিয়ান পার মিনিট। এরকম বলতো যে এটাই, এই উত্তরটাই রেডিয়ান পার আওয়ারে কত হবে? তাহলে কত ঘন্টা লাগে? 12 ঘন্টা লাগে, তাহলে 2π/12। সো তোমাকে দেখতে হবে কি কি দেওয়া আছে, তোমাকে এতটুকু অবধি আইডিয়া থাকতে হবে। তাহলে আশা করি আমরা এই ওমেগা নিয়ে, এই যে কৌণিক বেগের যে ওমেগা পার্থক্য, এই নিয়ে আমরা একটা ভালো আইডিয়া পেলাম যে কিভাবে করতে হবে। আমরা এরপর দেখবো হচ্ছে কৌণিক ত্বরণ নিয়ে কথা বলা। তাহলে এখন দেখবো আমরা হচ্ছে কৌণিক ত্বরণ, যাকে আমরা লিখবো আলফা দ্বারা। হ্যাঁ, এটা হচ্ছে আলফা, লিখবো আমরা আলফা দ্বারা। আমরা একটু মনে করে দেখি, যখন আমরা পড়েছিলাম রৈখিক ত্বরণ লিখতে আমরা এ দ্বারা, তাই না? সংখ্যা কি ছিল?
কোন বস্তুর ক্ষেত্রে সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে অর্থাৎ লিমিট ডেল্টা টেন্ডস টু 0 হলে, সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে কোন বস্তুর বেগ পরিবর্তনের হার, তাই না, কোন বস্তুর বেগ পরিবর্তনের হারকেই বলা হয়ে থাকে তার রৈখিক ত্বরণ। এটাকে আমরা এভাবে লিখতে পারতাম যে dv/dt। অনুরূপ ভাবে এখন কি হবে, কৌণিক ত্বরণ। তাহলে তোমার চেঞ্জ হয়ে যাবে এরকম যে সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে কোন বস্তুর কৌণিক বেগের পরিবর্তনের হারকেই বলা হয়ে থাকে তার কৌণিক ত্বরণ। এটা লিখতে কষ্ট হয়, কলমের কালি নষ্ট হয়, দেখতে আমরা এটাকে ছোট করে এমন লিখবো d/dt। বুঝা গেল? তাহলে এই তো, ঠিক আছে। আচ্ছা এখন খেয়াল করো, আমরা একটু আগে বলেছিলাম না আমাদের যেটা হচ্ছে v হয় ওমেগা r। তাহলে খেয়াল করো এখান থেকে ওমেগা কত হবে, ওমেগা হবে v/r। এটাকে ধরে এখানে বসা দাও। দেখো ওমেগা হচ্ছে কত, d/dt, ওমেগা হচ্ছে v/r। যেহেতু r হচ্ছে বৃত্তপথের ব্যাসার্ধ, যেটা কনস্ট্যান্ট, তাহলে r টাকে আমরা এখান থেকে বের করে আনতে পারি। তাহলে 1/r, r বের হয়ে আসছে, পরে আছে dv/dt। এবার এই r টাকে তুমি এখানে গুণ করে দাও। r টাকে গুণ করে দাও, তাহলে কি হবে দেখো তো, আলফা ইনটু r হচ্ছে dv/dt। আমরা আগেই জানি dv/dt কত হয়, এটা হয় আসলে এই যে dv/dt হচ্ছে সিম্পলি রৈখিক ত্বরণ। এটা কি বলে এবার, তাহলে এখান থেকে তুমি লিখতে পারতেছো, দেখো জাস্ট লাইক v ইকুয়ালস টু ওমেগা, কি হবে a ইকুয়াল টু আলফা r, a ইকুয়ালস টু আলফা r, এমনও লেখা যাচ্ছে। এটাকেও ভেক্টর ফর্মুলা কেমন হবে, a ভেক্টর ইজ ইকুয়ালস টু আলফা ভেক্টর ইনটু r ভেক্টর। এখানে r কে বলা হয়ে থাকে ব্যাসার্ধ ভেক্টর, আর a কি ছিল, রৈখিক ত্বরণ, আলফা কি ছিল, কৌণিক ত্বরণ। আচ্ছা এর নাম বলে দিই, মনে রাখো এই এটা কি বলা হয়, রৈখিক ত্বরণ না, এটা কাজ করে স্পর্শক বরাবর। কোন একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরলে এই কাজ করে স্পর্শক বরাবর। দ্যাটস ওয়াই একে অনেক সময় আমরা স্পর্শী ত্বরণ বলে থাকি, একে আমরা স্পর্শী ত্বরণ বলে থাকি, স্পর্শী ত্বরণটা বলে থাকি। আর আলফা তো বললাম আমরা কৌণিক ত্বরণ। সো এই হচ্ছে আমাদের কৌণিক ত্বরণ নিয়ে কথা। যদি আমি এখন বলি এর ক্ষেত্রে একক কি হবে, এর ক্ষেত্রে এককটা কি হবে একটু আমরা দেখি তো। খেয়াল করি আমরা, দেখো আমাদের এই যে আলফা ছিল d/dt, তার মানে ওমেগার একক বাই সময়ের একক। ওমেগার একক কি ছিল, যে আমি আলফার একক বলি, ওমেগার একক ছিল রেডিয়ান পার সেকেন্ড ডিভাইডেড বাই সেকেন্ড। তাহলে কত হয়ে যাবে, রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার, রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার হয়ে যাবে। আর যদি বলি মাত্রা কত, খেয়াল করো ওমেগা এর মাত্রা বাই সময়ের মাত্রা, ওমেগা এর মাত্রা ছিল টি ইনভার্স, ভাগ করব আবার টি দ্বারা, হয়ে যাবে টি ইনভার্স 2। তোমাকে এগুলো মনে রাখতে হবে, হ্যাঁ, এগুলো কিন্তু প্রায়শই এমসিকিউ চলে আসবে। তাহলে আমাদের মোটামুটি এখান থেকে থিওরি পার্টটুকু ডিসকাশন করা হয়ে গেছে।